সোনোগ্রাফি করতে বলে। তো যার কাছে গিয়েছিলাম উনি নিজের থেকে দেখে আমাকে বলেছিল আমার ফলিকল অনেক ছোট। আই থিঙ্ক লাইন তৈরি হয়, সেই লাইনটা ক্লিন করে বেরিয়ে আসতে পারে না, সেটা টিউবের সাইডের ফ্লো আগের থেকে এখনো অনেকটা কমে গেছে। এটা কেন? সেই ক্ষেত্রে কি এগের কোয়ালিটি খারাপ হয়ে যায়? তো হলো না তার মানে কি ওভুলেশন হলো না? নমস্কার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমাদেরই করা কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কনফিউশন একদম কমে যায়। আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তার জন্যই এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। কমেন্ট মোটামুটি অনেক আসে, কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে সবকটা কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু সম্ভব হয় না। তার জন্য খুব ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমি নিয়েছি। 15টা প্রশ্নের উত্তর দেব। তোমরা আশা করি এর থেকে অনেকটা হেল্প পাবে। তোমাদের মনেও হয়তো একই ধরনের প্রশ্ন আসতে পারে, তো এখান থেকে তোমরাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কোশ্চেনগুলো লিখে নিয়েছি আর তোমরা স্ক্রিনের উপরেও দেখতে পারবে। তো চলো স্টার্ট করি। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি কনসিভ করেছি কি না। তো আমি বলতে চাই, কারণ এই প্রশ্নটা আমি নিতাম না, এই প্রশ্নটা আমাকে সব থেকে বেশি করা হয়। আর প্রত্যেকটা মানুষই কিন্তু বারবার রিপ্লাই দেওয়া পসিবল হয়ে ওঠে না। আর আমি ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এর উত্তর আর কি দিয়ে রেখেছি। তার জন্য আবার একবার বলছি যে না, আমি কনসিভ করতে এখনো পর্যন্ত পারিনি। কারণ কি আমার পিসিওডি, তারপরে আমার ফলিকল আর কি ম্যাচিওর না, গ্রো করে না। সেটা আমি লাস্ট মান্থ জানতে পেরেছিলাম। আমার 4 মাস এইভাবেই বেরিয়ে গেছে। আপাতত আমি কনসিভ করতে পারিনি, আর যদি পারি তাহলে অবশ্যই সেটা তোমাদেরকে তো আমি বলবোই। দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমার ওয়েট আগে থেকে কমেছে কিনা, আর কমেছে তো কতটা। তো আমার ওয়েট আগে ছিল 62, আর এখন হয়তো 57 কি 58 মতো আছে। মোটামুটি 5 কিলো ওয়েট আমার কমেছে লাস্ট 4 মাসে। 3 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমার এজ কত। তো আমার এজ 22। 4 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে, 30-এর বেশি যদি এজ হয়ে যায় সেই ক্ষেত্রে কি এগের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো এই প্রশ্নের উত্তরে বলবো, সেটা জরুরি না যে এগ কোয়ালিটি 30-এর পরে খারাপ হয়ে যাবেই। কিন্তু হ্যাঁ, যদি পিসিওডির প্রবলেম থেকে থাকে, কোনো ইনফার্টিলিটির প্রবলেম থেকে থাকে, সেটা যে কোনো কারণ হতে পারে, পিরিয়ড যদি ডিস্টার্ব হতে থাকে, তাহলে কিন্তু সেটা তোমার 30 হোক কি 30-এর কম হোক, সেক্ষেত্রে কিন্তু এগ কোয়ালিটি খারাপ হবে। যেরকম আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, আমার কিন্তু 22, কিন্তু সেক্ষেত্রে আমার পিসিওডি আছে, না হলে তাও অনেক বছর ধরে, তার জন্য কিন্তু আমার এগ কোয়ালিটি খারাপ। আর যাদের যাদের পিসিওডি আছে তাদের ম্যাক্সিমাম মানুষদেরই এগ কোয়ালিটি খারাপ হতে পারে। তো 5 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, চকলেট সিস্ট হলে কি করতে পারবো। তো প্রথমেই বলি, চকলেট সিস্ট একটা ভীষণ বাজে ধরনের সিস্ট, যেটা কিন্তু হলে সেই মানুষের ভীষণ পরিমাণে ব্যথা হয় যখন পিরিয়ড হয়। আর চকলেট সিস্ট যদি হয়ে থাকে, তো অ্যালোপ্যাথিতে একমাত্র সার্জারির অপশান দিয়ে থাকে, আর ওষুধে খুব একটা ভালো কাজ করে না। আর সার্জারি করলেও পরবর্তীতে আবার হওয়ার চান্স থাকে। এনাদের কি হয়, ইউটেরাস যদি এরকম হয় যে থিঙ্ক লাইন তৈরি হয়, সেই লাইনটা ক্লিন করে বেরিয়ে আসতে পারে না, সেটা টিউবের সাইডেও চলে যায়। মানে সেই ব্লাডগুলো সেগুলো জমে জমে সিস্টের আকার নেয়, আর সেটা চকলেটি কালারের হয়। সেই জন্য চকলেট সিস্ট বলা হয় একে। কিন্তু এটা ভীষণই খারাপ, আর ভীষণই কী বলবো, ভীষণই খারাপ একটা সিস্ট। তো এটার জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নাও, সেক্ষেত্রে কিন্তু ওষুধের দ্বারা এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 6 নম্বর যেই প্রশ্ন সেটি হচ্ছে, ওভুলেশনের সময় হোয়াইট ডিসচার্জ না হলে তাহলে কি ওভুলেশন হয় না। দেখো, এটা যাদের প্রশ্ন তারা কিন্তু অনেকে খেয়াল করতে পারবে যে ওভুলেশনের সময় একটা হোয়াইট ডিসচার্জ বেরোয়। এবার কোনো মাসে যদি না বেরোয়, সেই মাসে কিন্তু পিরিয়ড যদি হয়, তাহলে এটা একটা কনফিউশন যে এই মাসে তো আমার হোয়াইট ডিসচার্জ বেরোয়নি, তাহলে পিরিয়ডটা হলো কী করে। সেই ক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে কী হয়, যাদের এগ কোয়ালিটি খারাপ থাকে তাদের কিন্তু হোয়াইট ডিসচার্জ কোনো মাসে হয়, কোনো মাসে নাও হতে পারে, সেটা ইম্পর্টেন্ট না। তো এই মাসে ধরো হলো না হোয়াইট ডিসচার্জ, কিন্তু আবার পিরিয়ডটা হয়েছে, তো জরুরি এটা নয় যে হোয়াইট ডিসচার্জ হলো না তার মানে কি ওভুলেশন হলো না। অবশ্যই ওভুলেশন হতে পারে, কিন্তু এগ ম্যাচিওর থাকে না সেই ক্ষেত্রে, তার জন্য কিন্তু হোয়াইট ডিসচার্জে অনেকটা টাইমে হয় না। 7 নম্বর যে কোশ্চেন, সেখানে একজন বলেছে যে
আমার সাথে এমন হয় যে পিরিয়ডের ফ্লো কম হয় আগে থেকেও, কেন? মানে পিরিয়ডের ফ্লো আগের থেকে এখনো অনেকটা কমে গেছে, এটা কেন হচ্ছে? তো সেক্ষেত্রে বলবো, যদি পিসিওডি থাকে সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডের ফ্লো কমে যাওয়া সেটা কিন্তু একদম কমন ব্যাপার। আর যদি কোনো প্রকার পিরিয়ডে কোনো প্রকার ডিস্টারবেন্স আসে সেক্ষেত্রে কিন্তু ফ্লো কমে যাওয়ার চান্স থাকে। আর যদি হরমোন যদি কোনো প্রকারে একটু ইনব্যালেন্স হয়ে থাকে তাহলে কিন্তু ফ্লো কমে যাওয়ার চান্স থাকে, এবং কি যদি ওয়েট বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কমে যাওয়ার চান্স থাকে। 8 নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমার কি ফলিকুলার স্টাডি হয়েছে? তো সেই ক্ষেত্রে বলবো যে না, আমার ফলিকুলার স্টাডি হয়নি। আমি লাস্ট টাইম যখন ডাক্তার মানে দেখাতে গিয়েছিলাম, আমাকে যখন আলট্রাসোনোগ্রাফি করতে বলে, তো যার কাছে গিয়েছিলাম উনি নিজের থেকে দেখে আমাকে বলেছিল আমার ফলিকল অনেক ছোট। শুধু এইটুকুই আমি জানি, কিন্তু আমার ফলিকুলার স্টাডি এখনো হয়নি। আর হ্যাঁ, বলে রাখি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর যদি এরকম প্রবলেমে কেউ থাকে তাকে অবশ্যই শেয়ার করে দাও। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এইচএসজি করালে কতদিনের মধ্যে কনসিভ হতে পারে? অ্যান্সারে বলবো যে এইচএসজি করালে তোমার যদি পিসিওডি না থাকে আমার মতো, আর ফলিকুলার যদি মানে ফলিকল যদি ভালো থাকে, তাহলে এইচএসজি করালে তুমি 1 মাসের মধ্যেও কনসিভ করতে পারো, 2 মাসের মধ্যেও কনসিভ করতে পারো, 3 মাসের মধ্যেও কনসিভ করে নিতে পারো, যদি কোনো প্রকার সমস্যা না থাকে। 3 মাসের বেশি সময় লাগার কথা না। আর যেরকম আমি এইচএসজি করিয়েছি, আমার 5 মাস প্রায় হয়ে গেছে। তো আমি এইচএসজি করানোর পরে আমি জানতে পারি আমার পিসিওডি আছে, তারপরে আমি জানতে পারি আমার ফলিকল ম্যাচিওর না। তো এই সমস্ত হচ্ছে পরপর হয়েছে, তার জন্য আমি এখনো করতে পারিনি। 10 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে, হোমিওপ্যাথিতে কি পিসিওডি কমে? তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই কমে, কেন কমবে না? একটু সময় লাগে কিন্তু কমে। আর পিসিওডির জন্য যদি হোমিওপ্যাথি নিতে হয় তাহলে আমি বলবো যে হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি নাও, সেটা আরও বেটার হবে হোমিওপ্যাথির থেকে। আর চকলেট সিস্টের জন্য হোমিওপ্যাথি নাও। 11 নম্বর যে কোশ্চেন সেটি হচ্ছে, ফরিসার ফেম মেডিসিন একটা, সেটা আমি কতদিন খেয়েছি? তো সেটা আমি 1 মাস খেয়েছিলাম, 1 মাসের জন্য দিয়েছিল ফর্টিসার ফেম, সেটা আমি 1 মাস খেয়েছিলাম। 12 নম্বর যে কোশ্চেন সেটি হচ্ছে, পিরিয়ডের সময় ব্যায়াম করি কি না? তো সেক্ষেত্রে বলবো যে না, আমি পিরিয়ডের সময় ব্যায়াম করি না, সেই সময় রেস্ট আমি নিজে থাকি। আর যারা করে তাদেরকেও বলবো, পিরিয়ডের 2 দিন 4 দিন যতদিন আর কি পিরিয়ডটা থাকে ততদিন রেস্ট করো। আমি মেনলি 2 দিন রেস্ট নিই, তারপরে আর নিই না, তারপরে আমার প্রবলেম হয় না, 2 দিন রেস্টে থাকি। 13 নম্বর প্রশ্ন যেটা আমিও কনসিভ করতে চাই, কি করে করব? পিসিওডি আছে। তো সেক্ষেত্রে বলবো, বোন, পিসিওডি তো আমারও আছে, এখন তুমি আগে ডাক্তার দেখাও, পিসিওডিটা ঠিক করো। আর পিসিওডি থাকাকালীন কিন্তু কনসিভ হতে প্রবলেম হয়। আর সাইডে একটু গান চলছে, তুমি একটু অ্যাডজাস্ট করো। কালকেও গান চলছিল, আজকেও গান চলছে, আমি ভিডিও করবো কোন সময় আমি সময়ে ঠিক পেরে উঠছি না। যেটা বলছিলাম, পিসিওডি আগে ঠিক করো। আর ফলিকল যদি ম্যাচিওর হয়, গ্রো করে, তাহলে কিন্তু কনসিভ করতে কোনো প্রবলেম হবে না। তো পিসিওডিটা সবার আগে ঠিক করো। 14 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে, টিউব যদি ব্লক থাকে তাহলে কি করব? টিউব যদি ব্লক থাকে তো টেনশনের কোনো ব্যাপার নেই, যদি একটা টিউব খোলা থাকে তাহলেও কিন্তু কনসিভ করা পসিবল। তুমি ডাক্তারের সাথে কথা বলো, তারা তোমার কি ট্রিটমেন্ট নেয়, কি ট্রিটমেন্ট দেয় সেটা আগে দেখো। আর টিউব ব্লক থাকলে অত টেনশন করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই কনসিভ হবে যদি একটা টিউব ব্লক থাকে। তো আর যদি কোনো প্রকারে 2টো টিউব ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের চান্স নেই এক আইভিএফ করা ছাড়া, যে কনসিভ ন্যাচারালি পসিবলই না। সব থেকে লাস্ট এবং 15 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে, থাইরয়েড লেভেল কতটা থাকলে ন্যাচারালি কনসিভ হতে পারে? তো সেই ক্ষেত্রে বলবো যে আমার থাইরয়েড, দেখো থাইরয়েড প্রথম কথা হচ্ছে 11 থেকে 12-র মধ্যে আসাটা নর্মাল, কিন্তু প্রেগনেন্সির জন্য যদি কনসিভ করতে চাও সেক্ষেত্রে কিন্তু 4-এর নিচে কি 4 পর্যন্ত থাইরয়েড লেভেল থাকা প্রয়োজন, তার বেশি কিন্তু না। যেরকম আমার যখন থাইরয়েড টেস্ট হয় তখন কিন্তু মানে বললাম যেটা 11 থেকে 12 কিন্তু নর্মাল, তো আমার 11 এসেছিল, তার জন্য রিপোর্টেও কিন্তু নর্মাল দিয়ে দিয়েছিল, যে থাইরয়েড লেভেল নর্মাল লেখা ছিল। কিন্তু আমাকে ডাক্তার নিজে বলেছিল যে যদি 4-এর নিচে না আসে সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি পসিবল না, যেহেতু 11 থেকে 12-র মধ্যে নর্মাল, তার জন্য আমাকে নর্মাল দেওয়া হয়েছে। কিন্তু প্রেগনেন্সির জন্য এটা আমার ক্ষেত্রে নর্মাল ছিল না, এটা ওরা আমাকে বলে। তো তোমাদেরকে আমার কাছে এই ইনফরমেশনটাই আছে, আমি এটাই তোমাদেরকে বলছি, যে আমাকে বলেছিল 4-এর নিচে থাইরয়েড লেভেল থাকলে তাহলে কনসিভ করতে পারবো, তার বেশি থাকলে পারবো না। তো আমি থাইরয়েডের মেডিসিন তো অনেকদিন ধরেই খাচ্ছি, এখনো কতটা কি কমেছে সেটা আমি সঠিক জানি না। আর তোমরা যে এত কোশ্চেন করেছো তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। আর আমি যতটুকুনি পারলাম উত্তর দিলাম, আশা করি তোমরা এই উত্তরের থেকে স্যাটিসফাইড হবে অনেকটাই, আর অনেকটাই হয়তো ক্লিয়ার হয়ে যাবে অনেক বিষয়ে। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো। যদি কোনো প্রকার কোনো কনফিউশন এখনো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে বলো। আর কে কে গুড নিউজ শোনাতে চাও, কে কে গুড নিউজ পেলে সেটাও কিন্তু অবশ্যই বলো।